তাদের ভালোবাসা ব্যক্ত করেন। আমার কাছে মনে হয় এক জনমে এটা অনেক বড় পাওয়া। দেখুন ক্ষমতার সঙ্গে ভয় যুক্ত থাকে। আর দরবারের বাইরের মানুষের সঙ্গে ভালোবাসা যুক্ত থাকে। তো আমার কাছে ভয়ের চেয়ে ভালোবাসা সবসময় গুরুত্বপূর্ণ মনে হয়েছে এবং আমার কাছে মনে হয়েছে যে একবারই ভালোবাসাটা যদি কেউ পায় তার পক্ষে আসলে ক্ষমতার জায়গায় যাওয়াটা এই ভালোবাসাকে উপেক্ষা করে কঠিন। জি, আপনি বলেছেন বিএনপির দুঃসময়ে আপনি দলের পাশে ছিলেন। এখন বিএনপি ক্ষমতায় আর আপনি দল ছাড়া। সবচেয়ে কঠিন রাজনৈতিক ব্যাখ্যাটি যদি আমি দাঁড় করাই, তাহলে দলের প্রয়োজনের সময় আপনি ছিলেন, কিন্তু ক্ষমতার সময় আপনার প্রয়োজন ফুরিয়ে গেল। এই ব্যাখ্যাটিকে আপনি কিভাবে দেখেন? এটা তো আপনি দিয়েই দিলেন যে দুঃসময় প্রয়োজন ছিল, সুসময়ে প্রয়োজন শেষ সেখানে কোনো হয়ে গেল। আক্ষেপ আছে আপনার? একদম না, একদম না। এবং আমার কাছে সবসময় মনে হয় যে আপনাকে যদি সংসদ সদস্য হতে হয়, সেটা সরকারি দলের সংসদ সদস্য হয়ে আসলে আপনার ঝিমানো ছাড়া পার্লামেন্টে তেমন কোনো কাজ নেই। সংসদ সদস্য হতে হলে এবং কোনো দায়িত্ব ছাড়া মানে মন্ত্রিত্ব ছাড়া যদি হতে হয়, সেটা সব সময় বিরোধী দলে থেকে হতে হবে আপনাকে। আপনার রাজনীতিবিদ হয়ে ওঠাটা কিন্তু সবসময় বিরোধী দলে থেকে হয়, সরকারে থেকে কখনো রাজনীতিবিদ হওয়া যায় না। কিন্তু আপা, আপনি সবসময় একটি প্রশ্ন রেখেছেন, কয়েকবারই আপনি বলবার চেষ্টা করেছেন যে আপনাকে বলতে দেওয়া হয় না, বা সেই কারণে আপনাকে সময় চাইতে গেলে হয়তো বা একটি সমস্যায় পড়তে হচ্ছে। সেক্ষেত্রে কি আপনার মনে হয় যে আসলে কোনো দলের হলে আপনার ভালো হতো? না, এই সামান্য ১ মিনিট ২ মিনিট ৫ মিনিটের জন্য কোনো দলের হওয়াটা খুব গুরুত্বপূর্ণ না। আমি যদি পার্লামেন্টে কথা বলতে না পারি দুঃখজনক, কিন্তু আমি তো এখানে আপনাদের সাথে কথা বলছি। হয়তো আগের মতো এত কথা এখন আর বলি না। আমার টাইম কনস্ট্রেইন এর ব্যাপার আছে। আমার প্রফেশনে অনেকদিন পর আমি আবারও ফুল মনোযোগ নিয়ে ফিরে গেছি। সো আমার সেটারও একটা ব্যস্ততা, চরম ব্যস্ততা আছে। তারপরেও তো বলা যায়, চাইলেই বলা যায়। আপনাকে নিয়ে শেখ রুমিন ধরনের রাজনৈতিক ট্যাগও ব্যবহার করা হয়। আগে আওয়ামী লীগের বিরুদ্ধে আপনার কঠোর অবস্থান ছিল, এখন অনেকে ন্যারেটিভ দেয় যে আপনি আওয়ামী লীগের কোনো অধিকার বা ন্যায্যতার প্রশ্নে কথা বলেন সবসময়। আচ্ছা, রাজনীতিতে একজন মানুষকে সবসময় আমাদের লোক, ওদের লোক, এই যে ট্যাগ দেওয়া বা দুটি বক্সের মধ্যে রাখা, এর বাইরে কি যাওয়া সম্ভব নয়? এখন শুধু তো রাজনীতি না, এখন বিষয়টি ছড়িয়ে গেছে সর্বক্ষেত্রে। আপনার সাংবাদিকতার জায়গা থেকে যদি আমি বলি, আপনার বক্তব্য যদি পছন্দ না হয়, মুহূর্ত মাত্র লাগবে না আপনাকে তার পছন্দ মতো একটা ট্যাগ দিয়ে দিতে। আজকে আমি খবরে দেখছিলাম রাজশাহীর দিকে সম্ভবত, আমি এখন চেক করে আরো ভালো বলতে পারবো, আদালত ভাঙচুর হয়েছে। কারণ বিচারক বলেছিলেন লোডশেডিং এর ব্যাপারে সম্ভবত, এবং এই বক্তব্যকে রাষ্ট্রবিরোধী বক্তব্য বলে আদালত ভাঙচুর হয়েছে। সো আপনি বুঝতেই পারেন যে আমাদের মত প্রকাশের স্বাধীনতাটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে। সংকুচিত। এভরি সিঙ্গল ডে সুপ্রিম কোর্টে এজি অফিসে যারা নিয়োগ পায় নাই বা যাদেরকে বাদ দেওয়া হয়েছে, এভরি সিঙ্গল ডে তারা সুপ্রিম কোর্টের সামনে ব্যাপকভাবে সমাবেশ করছে। এভরি সিঙ্গল ডে। এরকম তো ছিল যে আদালত প্রাঙ্গণে আসলে কোনো মিছিল মিটিং করা যাবে না। দেখুন, আমরা না এরকম আসলে কখনো দেখি নাই যে অ্যাটর্নি জেনারেলের অফিসে অ্যাটর্নি জেনারেলের সঙ্গে বাগবিতণ্ডা হয়তো হাতাহাতি হয়ে তারপরে মানে দুটো ভাগ হয়ে গেছে, এরকম আমরা দেখি নাই। আওয়ামী লীগ আমলে আমরা প্রথম দেখলাম ইলেকশন ম্যানিপুলেশন, বারের ইলেকশন ম্যানিপুলেশন, এবং সেটা একেবারে পুলিশ এনে বাইরের লোক এনে এই নোংরামিটা তারা বারে, সুপ্রিম কোর্ট বারে এই নোংরামিটা আওয়ামী লীগ করেছে। এখন আমরা দেখতে পাচ্ছি আরো ভয়ঙ্কর, কোর্টে কোর্টে গিয়ে হুমকি দেয়া হয়। দেখা যায় না সেই হুমকি এজি অফিস থেকে দেয়া হয়, ডিএজিদের আচরণ আমরা কোর্টে কোর্টে দেখি। একটা মানে খুব স্ট্রং একটা যে সার্ভিলেন্সের মধ্যে জজ সাহেবদেরকে রাখা হয়, এটা কিন্তু আমরা বুঝি। এবং ওনাদের যে হেজিটেশন একটা রিলিফ দেওয়ার ক্ষেত্রে, ওনাদের যেই চিন্তা যাচ্ছে এই রিলিফটা দিলে আবার কি হয়, কথায় কথায় অ্যাপেলেট ডিভিশনে গিয়ে ওটাকে স্টে করে দেওয়ার যে চেষ্টা আমরা সরকারের তরফে দেখি। এবং যেই জজ সাহেবটা হয়তো একটু বেশি রিলিফ দিচ্ছেন, যেই জজ সাহেবটা হয়তো প্রো বেঞ্চ মানে লয়ারদের প্রতি সিম্প্যাথেটিক, হ্যাঁ, ক্লায়েন্টদের প্রতি সিম্প্যাথেটিক, সঙ্গে সঙ্গে তার বেঞ্চ চেঞ্জ করে দেওয়া, এগুলো তো আমরা দেখছি। সো এগুলো কোনো ভালো বার্তা দেয় না। আমরা না স্বাধীন বিচার বিভাগ নিয়ে দীর্ঘ সময়ে সংগ্রাম লড়াই করলাম, আমরা না সেই মাজদার হোসেন ১৯৯৯ সালের সেই জাজমেন্টকে ইমপ্লিমেন্ট করার জন্য শেখ হাসিনা আমলে জাজমেন্ট দিল, হলো না। খালেদা জিয়ার শাসন আমল গেল ১ থেকে ৬, ২০০১ থেকে ৬, হলো না। আবার 1/11-এর সময় কিছুটা আসলো, কিন্তু ৮ থেকে ২৪ একেবারে শেখ হাসিনার সময়টা পুরোপুরি জুডিশিয়ারিকে কন্ট্রোলড অ্যান্ড পলিটিসাইজ করা হলো। এখন আবার দেখছি ভীতির একটা সংস্কৃতি চালু। সো আপনি আমাকে বলেন যে আমি একজন আইনজীবী হিসেবে, বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আমার মানে স্যাটিসফ্যাকশনের জায়গাটা কোথায়? আজকে একটা ভেরি ইন্টারেস্টিং খবর এসেছে, প্রধানমন্ত্রীর আপন খালাতো ভাই, তার পেট্রোল পাম্প মনে হয় আছে 1 কোটি সামথিং লাখ টাকা ওইখান থেকে ছিনতাই করে নিয়ে যাওয়া হয়েছে, এবং এখন অপরাধী ধরা পড়ে নাই। সো এই দেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন বলেন, জুডিশিয়ারির অবস্থা বলেন, আমাদের এই 5 মিনিটের আলোচনায় তো আমার মনে হয় ক্লিয়ার। একটি বিশ্লেষণে বলা হয়েছে যে জুলাই আন্দোলনে তরুণরা ছিলেন ফ্রাস্ট্রেটেড অ্যাচিভার্স, যারা শিক্ষিত, দক্ষ, উচ্চাকাঙ্ক্ষী হয়েও যোগ্য চাকরি, মর্যাদা বা সামাজিক সুযোগ পাননি। আপনার কি মনে হয় শেখ হাসিনা সরকারের সবচেয়ে বড় ভুল ছিল এই নতুন প্রজন্মের যে মনের ক্ষোভ বা আকাঙ্ক্ষা বুঝতে না পারা? এটা আওয়ামী লীগের যেমন ভুল ছিল, এই ভুলটা কিন্তু এখনো কন্টিনিউ হচ্ছে।
আমার কিন্তু মনে হয় না যে এই সরকারও খুব ভালোভাবে আমাদের নতুন প্রজন্মের ভাষা বুঝতে পারছে। এখানে একটা বিরাট ব্যর্থতা, নতুন প্রজন্মের যে মুখগুলোকে আমরা সামনে দেখেছি তাদের, আমি কিন্তু পুরো প্রজন্মকে একদম বলবো না, এই সামনে যাদেরকে দেখেছি তাদের উপরে কিন্তু মানুষ অনেক বেশি আস্থা রেখেছিল। কিন্তু যখন দেখা গেল বন্যার্তদের ত্রাণের টাকার হিসাব নাই, যখন দেখা গেল ইচ্ছে মতন চাঁদাবাজি, মববাজি, ধর্মীয় উগ্রবাদের উত্থান, যখন দেখা গেল মেয়েদের উপরে মরাল পুলিশিং চলছে, যখন দেখা গেল মুক্তিযুদ্ধকে 24-এর বরাবর কিংবা কোনো কোনো জায়গায় খাটো করবার চেষ্টা হচ্ছে, যখন দেখা গেল আওয়ামী লীগ দমনের নামে ঠিক আগের সংস্কৃতির চর্চা হচ্ছে আরো খারাপভাবে, যখন দেখা গেল সাধারণ মানুষের জীবনের নিরাপত্তা হুমকির মুখে পড়ে যাচ্ছে, তখন মানুষ ভাবলো যে তাহলে এই বিপ্লবে আমরা কেন পথে নেমেছিলাম, এই অভ্যুত্থানের শরিক কেন হয়েছিলাম, কেবল চাঁদাবাজের মুখ পরিবর্তনের জন্য। ঠিক এক্স্যাক্টলি এই হেডলাইন এসছে প্রথম আলোতে যে এক চাঁদাবাজির চেহারা বদলেছে কিন্তু অবস্থার পরিবর্তন হয়নি। যখন মির্জা ফখরুলের মতন অত্যন্ত প্রভাবশালী এবং বর্ষিয়ান রাজনীতিবিদ, যিনি হয়তো রাষ্ট্রপতি হতে যাচ্ছেন, তিনি পর্যন্ত বলছেন কোথাও কোনো পরিবর্তন নাই, শুধুমাত্র প্রধানমন্ত্রীর মধ্যে পরিবর্তন দেখেছেন। হ্যাঁ, মানে অল্প মূল্যের শার্ট পরা কিংবা ধরেন 14টা জায়গা গাড়ির জায়গায় 4টা গাড়ি ইউজ করা, জ্বালানি সাশ্রয়ের জন্য এসি 25-এর মধ্যে রাখা, এতে আসলে আপনার আমার কি লাভ হচ্ছে আমি ঠিক জানি না। তবে হ্যাঁ, মানে উনি যেহেতু দল করেন ওনাকে বলতে হচ্ছে কথাগুলো, বাট দ্য রিয়ালিটি রিমেইনস যে আমার আপনার জীবনের আসলে কোনো পরিবর্তন হয়নি। হ্যাঁ, আমার আপনার জীবনে করতেই হবে, সেটি হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে যেত এটি চিত্র প্রদর্শনীতে 71 ও 24-কে দাড়ি পাল্লার দুই পাশে রাখা হয়েছে, যেখানে 24-এর পাল্লাটা ভারী দেখানো হয়েছে। শিল্পী বলছেন এটি প্রতীকী, মুক্তিযুদ্ধকে খাটো করার উদ্দেশ্য ছিল না। কিন্তু এই যে 71 এবং 24-কে বারবার মুখোমুখি করা হয় এবং 71-কে খাটো করবার যে প্রবণতা দেখা যায় অনেক সময়, এটি কি অশনি সংকেত নয়? আপনার মনে হয় না যেটা করাই হয় আওয়ামী লীগকে আরো বেশি স্ট্রেংথেন করার জন্য, এবং এর মধ্যে দিয়ে আওয়ামী লীগ আবারও বলার সুযোগ পায় যে মুক্তিযুদ্ধ এবং তার চেতনা কেবলমাত্র তাদের হাতেই নিরাপদ। অর্থাৎ যারা আওয়ামী লীগ করে এবং আওয়ামী লীগের ফলোয়ার্স, সাপোর্টার্স, ওয়ার্কার্স, তারার বাইরে আর কেউ মুক্তিযুদ্ধকে ভালোবাসে না, ধারণ করে না, লালন করে না, শ্রদ্ধা করে না, সম্মান করে না, তাই না? ঠিক যেভাবে চাঁদাবাজি, ঠিক যেভাবে মববাজি, ঠিক যেভাবে নারীর প্রতি সহিংসতা, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, জুডিশিয়ারির উপর হামলা, এই সব কিছুর মধ্যে দিয়ে আমরা আওয়ামী লীগকে আবারও ফিরিয়ে আনবার পথ অনেক বেশি সুগম করি। একইভাবে মুক্তিযুদ্ধকে যখন আমরা 24-এর সঙ্গে মুখোমুখি করি, আবারও আমরা সেই আওয়ামী লীগকে অনেক বেশি শক্তিশালী করে দেই এবং আমরা প্রাসঙ্গিক এবং আমরা আবারও আমাদের অ্যাক্টিভিটিসের মধ্যে দিয়ে সেই শেখ হাসিনা যেটা বলতেন যে আওয়ামী লীগের হাতেই মুক্তিযুদ্ধ নিরাপদ, এর বাইরে আর কারো হাতে না, সেটাকেই কিন্তু আমরা স্টাবলিশ করি। এখন এই কথাগুলো যেমন দুদিন আগে খালেদ মহিউদ্দিন আমাকে তার একটা শোতে বলছিলেন যে আমি গুপ্ত আওয়ামী লীগ কিনা, এটা দেখলাম খুব ভাইরাল হয়ে যায়। ভাই, আমি গুপ্ত সুপ্ত কিছুই না, আমি খুবই প্রকাশ্য সাদাকে সাদা কালোকে কালো বলা মানুষ। হ্যাঁ, এই যে আমি কথাগুলো বললাম একটাও কিন্তু আওয়ামী লীগকে স্ট্রেংথেন করবে না, কিন্তু আপনার অ্যাক্টিভিটিস, হ্যাঁ, আপনি আজকে জামাতের ছত্রছায়ায় বা বিএনপির ছত্রছায়ায় বা সরকারি দলের ছত্রছায়ায় বসে আপনি যে আকাম কুকাম কুকর্মগুলো করে দেশের মানুষের নাভিশ্বাস উঠায় ফেলতেছেন, এগুলা কিন্তু আওয়ামী লীগের পথ সুগম করবে। সো যদি আওয়ামী লীগকে আসার পথ কেউ করে দেয় সেটা আপনারা। আর যদিও আমি ব্যক্তিগতভাবে কোনো রাজনৈতিক দল কাগজে কলমে নিষিদ্ধের পক্ষে না, এটা আমি জামাত নিষিদ্ধের সময় থেকে বলে আসতেছি। মানে তখন কিন্তু আমাকে বলা হয়তো আমি আইএসআই, তখন বলা হয়তো আমি জামাত শিবির, তখন বলা হয়তো আমি রাজাকার, এক্সেট্রা এক্সেট্রা এক্সেট্রা। এখন আবার পুরো পাশার দান ঘুরে গেছে, এখন আমি হয়ে গেছি শেখ রুমিন, এখন আমি হয়ে গেছি ফ্যাসিস্ট। মানে ইটস আ হিলারিয়াস কান্ট্রি। এই দেশে মানুষের কোনো মানে একটু চিন্তা করেন ভাই, একটা কথা বলবেন, দুটো মিনিট চিন্তা করেন। অবশ্যই।